আশা করি সকলে ভালো আছেন। আজকে শর্ট টেকনিকে কিভাবে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পার করা যায় সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু ডক্ট্রিন আছে, কিছু ফর্মুলা বা সূত্র আছে, যে সূত্রগুলো মাধ্যমে আমরা যদি ধারা মনে রাখতে না পারি, তাহলে আমরা যদি এই বিষয়গুলো মনে রাখি তাহলে আমাদের মোটামুটি একটা পাস করা বা পরীক্ষায় অংশগ্রহণ করাটা সহজ হয় না। তো যাই হোক, দেওয়ানি কাজবিধি 1898, 1908, এই দেওয়ানি কাজবিধি 1908-এর মোট রাখার হলো সহজ পদ্ধতি হচ্ছে যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তো প্রমাজা আবিবি ও আরে হাবিবি এটার মধ্যে এই 11টা অধ্যায় এবং 1 থেকে 158টা ধারা আছে। তো প্রথমত হচ্ছে প্রাথমিক আলোচনা, যেটা আলোচনা করা হয়েছে 1 থেকে 6 অধ্যায়ের মধ্যে, 6 ধারার মধ্যে। আর এটার কোনো অধ্যায় নাই। আর মাত্র হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, এটা আলোচনা করা হয়েছে 9 ধারা থেকে 35-এর বি ধারা। আর এটা হচ্ছে প্রথম অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে জারি, প্রমাজা, জারি বা ডিগ্রি জারির কার্যক্রম, যেটা আলোচনা করা হয়েছে 36 থেকে 74 ধারা। আর তৃতীয় অধ্যায় আলোচনা করা হচ্ছে যে প্রমাজা আবিবি, তাহলে আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম, যেটা আলোচনা করা হয়েছে 75 থেকে 78 ধারার মধ্যে। আর চতুর্থ অধ্যায়ে বি আবিবি, বিতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, যেটা আলোচনা করা হয়েছে 79 থেকে 88 ধারাতে। এবার যাও পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় যেহেতু আবিবি, বি হচ্ছে আর একটা বিশেষ কার্যক্রম সমূহ, এটা আছে 90 থেকে 93 ধারা। এবার ষষ্ঠ অধ্যায় ও আর এ, ওতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, এটা আছে 94 থেকে 95 ধারা। আর সপ্তম অধ্যায় ও আর এ, আর হচ্ছে আপিল সমূহ, এটা আছে 96 থেকে 112 ধারা। এবার যাবো অষ্টম অধ্যায় রেফারেন্স, রিভিউ এবং রিভিশন, এটা আছে 113 থেকে 115 ধারা। এবার যাবো নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে ও আর এ হাবিবি, হাতে হচ্ছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান, এটা আছে 116 থেকে 120 ধারার মধ্যে। আর দশম অধ্যায় বি মানে বিধি সমূহ, এটা আছে 121 থেকে 131 ধারাতে। এবং 11তম অধ্যায় এবং শেষ অধ্যায় বি হাবিবি, এটা আছে বিবিধ, এটা আছে 132 থেকে 158 ধারাতে। তাহলে আমাদের 11টা অধ্যায় এবং 101 থেকে 158টা ধারা আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখবো যে দেওয়ানি কার্যবিধি যে মোকদ্দমার ধাপগুলো আছে, এই ধাপগুলো কি কি, ধাপগুলোর মধ্যে কি কি আছে এবং এই ধাপগুলো মনে রাখার বুদ্ধি কী। এই ধাপগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে আসলিম হাজির, জবিরা নিশু, রায় ও ডিগ্রি দেয়, এ আর কি। আসলিম হাজির, জবিরা নিশু, রায় ও ডিগ্রি দেয়, এ আর কি। এটার মধ্যে এই দেওয়ানি কার্যবিধি মোকদ্দমার যে ধাপগুলো, সে ধাপগুলো আছে। তো হচ্ছে আতে হচ্ছে আর্জি দাখিল, যেটা আমরা দেখেছি 26 ধারা এবং 4 আদেশের মধ্যে আছে। এবার আসলিম দ্বন্দ্বস্ব, তাহলে দ্বন্দ্বস্বদের সমন প্রদান, এটা আছে 5 আদেশ। আমরা জানি যে 5 আদেশের সমন আছে। এবং যেটা বিকল্প সমন জারি, এটা আছে 5 আদেশের 20 বিধিতে। আর আসলিম লতে আছে লিখিত জবাব দাখিল, এটা আছে 8 আদেশে। লিখিত জবাব দাখিল এটা আছে 8 আদেশে, যেটাকে আমরা প্লেডিংস অথবা প্লেডিংস হচ্ছে 6 আদেশ, আর হচ্ছে 8 আদেশ হচ্ছে লিখিত জবাব। আর আসলিম মত হচ্ছে মধ্যস্থতা, মানে যে কোনো মামলার জন্য মধ্যস্থতার জন্য প্রেরণ করা হয়, এটা আছে 89 থেকে 89 ই ধারাতে। আর হাজির মানে পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরা, যেটা আছে 9 আদেশে। এই 9 আদেশের মধ্যে যদি বাদী মামলা উপস্থিত না থাকে তাহলে মামলাটা খারিজ হয়ে যাবে। আর যদি বিবাদী
মামলা উপস্থিত না থাকে সেটা একতরফা হবে। তাহলে মামলা খারিজ হয়ে গেলে সেক্ষেত্রে বাদীর করণীয় কী? বাদী সেক্ষেত্রে ৯ আদেশের 11 বিধি অনুযায়ী সে খারিজ করতে পারবে এবং ৯ আদেশের 13 বিধি অনুযায়ী একতরফা ডিগ্রি রদের আবেদন করতে পারবে। আর ৯ আদেশের 13 এই বিধি অনুযায়ী বিবাদী সরাসরি মোকদ্দমা খারিজের আবেদন করতে পারবে। তাহলে আসলিম হাজির জবিরা যত হচ্ছে জবানবন্দি মানে পক্ষতে জবানবন্দি গ্রহণ। আমরা জানি যে পক্ষতে জবানবন্দি গ্রহণ এটা আছে 10 আদেশে। জবিরা দ্বিতীয় হচ্ছে বিচার্য বিষয় গঠন। তাহলে দেওয়ানি মামলায় একটা বিচার্য বিষয় গঠন করা হয় পক্ষদের জবানবন্দি গ্রহণের পর। তো বিচার্য বিষয় গঠন আছে 14 আদেশে। আর জবিরা মানে প্রথম শুনানিতে রায়, অর্থাৎ প্রথম শুনানিতে রায় আছে এটা 15 আদেশে। 15 আদেশ এবং এটা আমরা দেখি যে 15 আদেশ 16 আদেশ এটা আমরা বিষয়টা দেখতে পাই। আর জবিরা নিশু নীতি আছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, যেটা আমরা দেখি যে 39 আদেশের মধ্যে রয়েছে এবং 39 আদেশের 2 বিধি অনুযায়ী সিআর মিসকেস, অর্থাৎ মিসকেস একটা বিষয় আছে যে বিবিধ মামলা যদি বিবাদী যদি অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে বাদী সেই অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গের জন্য ভায়োলেশন কেস, যেটাকে মিস কেস বলা হয়, এই মিস কেস করতে হবে। এটা সিআরও ভলিউম নম্বর 1 774 এই বিষয়টা আছে। যেমন সিআর হচ্ছে সিভিল রুলস অ্যান্ড অর্ডার। সিভিল রুলস অ্যান্ড অর্ডারের মধ্যে 774 নম্বর পেজে এই 1 নম্বর ভলিউম 774 নম্বর পেজে 42টা সিআর মিস কেসের তালিকা দেওয়া আছে এবং সেই অনুযায়ী বাদী যদি অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে সিআর মিস কেস করতে পারবে। তারপর হচ্ছে রায় ঘোষণা। আমরা জানি যে রায় ঘোষণা 20 আদেশে আছে এবং এটা হচ্ছে 1 থেকে 5 বিধির মধ্যে এইটা বিষয়টা আছে। আর রায় ও ডিগ্রি দেয়, ডিগ্রি জারি এটা জানি আমরা 21 আদেশে আছে এবং 21 আদেশে অসংখ্য বিধি আছে যেটা 100-র উপরে। তো এই 21 আদেশে ডিগ্রি জারির বিষয়টা এবং কিভাবে কি করতে হবে সে বিষয়টা উল্লেখ আছে। আর রায় ও ডিগ্রি দেয় এ আর কিউ, মানে এ দিয়ে আর আছে 3টা, এতে হচ্ছে আপিল। মানে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে 96 থেকে 112 ধারার মধ্যে আপিল বিষয়ে বলা আছে। যেহেতু 3টা আর আছে তা আরটা হচ্ছে রেফারেন্স, এটা আছে 113 ধারাতে এবং রিভিউ করতে পারবে এটা আছে 114 ধারাতে এবং রিভিশন করতে পারবে এটা আছে 115 ধারাতে। যদি আমরা এই সূত্র মনে রাখি তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধি যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা নিমিষে সেই বিষয়টাকে শেষ করতে পারবো। এবং এখন দেখব যে ফৌজদারি কার্যবিধি যে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে। তাই আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে 9টা খণ্ড আছে এবং 1 থেকে 565টা ধারা আছে। তাহলে প্রথম খণ্ডে আমরা দেখি যে প্রথম খণ্ড অর্থাৎ প্রথমে প্রাথমিক বিষয় বা প্রাথমিক আলোচনা যেটা আছে 1 থেকে 5 ধারার মধ্যে, এটা হলো প্রথম খণ্ডের আলোচনা। এবার দ্বিতীয় খণ্ডে আছে আসাদ, আতা হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ও ক্ষমতা, এটা আছে 6 থেকে 41 ধারার মধ্যে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 6 থেকে 41 ধারার মধ্যে আদালতের শ্রেণীবিভাগ এবং ক্ষমতা বিষয়ে আলোচনা করা আছে। তো দ্বন্দ্ব হলো সাধারণ কার্যক্রম, এটা আছে 3য় অধ্যায়, এটা আছে 42 থেকে 105 ধারাতে। তো প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। তো আসাদ শেষ। এবার আছে দতে হলো অপরাধ দমন, যেটা 4র্থ অধ্যায়ে আলোচনা করা আছে, 4র্থ খণ্ডে আলোচনা করা আছে। এই 4র্থ খণ্ডে অপরাধ দমন 106 থেকে 153 ধারার মধ্যে রয়েছে। এবার হলো পঞ্চম খণ্ডতে আছে প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। ততে হচ্ছে তদন্ত আছে 5ম খণ্ডে, যেটা হলো 154 থেকে 176 ধারা।
তো পথে হচ্ছে পদ্ধতি, মানে তবু, ততে তদন্ত, পথে পদ্ধতি। তো পদ্ধতি আছে হলো 6ষ্ঠ অধ্যায়ে, সেটা হলো 107 থেকে 403 ধারা। এবার দেখব প্রথমে আসা পরে তবু আবিষ্কার করে। তাহলে আতে হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন, এটা আছে 404 থেকে 442 এ ধারাতে। তাহলে প্রথমে আসা পরে তবু আবিষ্কার করে। আবিষ, বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম, যেটা আছে 8ম খণ্ডে, এবং এটা হলো 464 থেকে 491 এ ধারাতে আছে। এবার আছে 9ম খণ্ড আবিষ্কার দ্বন্দ্বেশ্বর। তো দ্বন্দ্বেশ্বর হলো সম্পূরক বিধানাবলী, যেটা আছে 492 থেকে 565 ধারাতে, 565 ধারাতে। তাহলে এই যে 9টা খণ্ড প্রথমে আসা পরে তবু আবিষ্কার করে। তাহলে প্রথমে প্রাথমিক বিষয়, এটা আছে 1 থেকে 5 ধারা। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে আসাদ, আতে হচ্ছে আপিল আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা, এটা আছে 6 থেকে 41 ধারা। তৃতীয় খণ্ডে দ্বন্দ্বেশ্বর সাধারণ কার্যক্রম, এটা আছে 42 থেকে 105 ধারা। চতুর্থ খণ্ডে অপরাধ দমন, যেটা আছে 106 থেকে 153 ধারা। পঞ্চম খণ্ড ততে তদন্ত, 154 থেকে 176 ধারা। পথে হচ্ছে পদ্ধতি তপু, প্রথমে আসাদ পরে তপু, পথে হচ্ছে পদ্ধতি, যেটা 107 থেকে 403 ধারা। সপ্তম খণ্ড আবিষ্কার, আতে হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন, 404 থেকে 442 এ ধারা। এবং অষ্টম খণ্ড বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম, 464 থেকে 464 ধারা থেকে 491 এ ধারা। এবং নবম খণ্ড হচ্ছে সম্পূরক বিধানাবলী, যেটা 492 থেকে 565 ধারা পর্যন্ত। আর ফৌজদারি কার্যবিধি 1898 এর যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ফৌজদারি মামলার ধাপসমূহ কী কী। এখানে ফৌজদারি মামলার ধাপসমূহের মধ্যে যে সূত্রটা রয়েছে সেটা মনে রাখতে হবে এইভাবে, যে মাসে হুঁশ নেই পত্রিকার অনু অব্যাহতি চায়, চা দণ্ড সারা আরি আমার। যদি মাসে হুঁশ নেই পত্রিকার অনু অব্যাহতি চায়, চা দণ্ড সারা আরি আমার, যদি আমরা এই বিষয়টা মনে রাখি, তাহলে ফৌজদারি মামলার যে ধাপগুলো আছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তাহলে মাতে হচ্ছে মামলা দায়ের, এটা হলো 154 ধারা এবং 200 ধারা। আর দ্বন্দ্বেশ্বর মামলা দায়ের পর সমনজারি, মাসেও দ্বন্দ্বেশ্বরের সমনজারি, এটা আছে 68 থেকে 74 ধারা। তারপর মাসেও ওতে আছে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা, যেটা আছে 204 ধারাতে। তো মাসেও হুঁশ নেই, হুতে হুলিয়া জারি, এটা আছে হলো 87 ধারাতে। আর 88 ধারাতে আছে হুলিয়া জারি পর সম্পত্তি ক্রয়। এবং মাসেও হুঁশ নেই পত্রিকার, তাহলে পত্রিকার বিজ্ঞাপন, যেটা আমরা জানি যে অনুপস্থিত বিচার বা ট্রায়াল অ্যাবসেন্টিয়া, যেটা 339 ধারাতে আছে। যে দুটো দৈনিক জাতীয় বাংলা পত্রিকায়, দুটো জাতীয় বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে আসামি উপস্থিত হওয়ার জন্য। সেই জন্য পত্রিকা, মানে অর্থাৎ দুটি জাতীয় বাংলা পত্রিকায় এই বিজ্ঞপ্তিটা দিতে হবে বা নোটিশটা জারি করতে হবে অনুপস্থিতিতে। তাহলে অনুপস্থিত বিচার, যেটা হচ্ছে যে যদি আসামি উপস্থিত না থাকে, মানে ট্রায়াল অ্যাবসেন্টিয়া, এটা হলো 339 ধারা অনুযায়ী তার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো মাসেও হুঁশ নেই পত্রিকার মানে অনুতে হচ্ছে অনুপস্থিত বিচার। তাহলে অব্যাহতি চায়, অব্যাহতি হলো আমরা জানি যে অব্যাহতি ম্যাজিস্ট্রেট কোর্টে 241 এ ধারা, এবং দায়রা জজে বা সেশন জজে 265 ধারা। চার্জ গঠন মানে অব্যাহতি চায়, হলো চার্জ গঠন, এটা আছে ম্যাজিস্ট্রেট কোর্টে হচ্ছে 242 ধারা চার্জ গঠন হয়, এবং সেশন জজে 265 ধারাতে 265 ধারাতে চার্জ গঠন হয়। অর্থাৎ অব্যাহতি 265 এবং চার্জ গঠন হয় 265 ধারা, এটা হলো দায়রা জজের জন্য। আর দণ্ড প্রদান, অব্যাহতি চায়, চা দণ্ড সারা আরি আমার। দণ্ড প্রদান, এটা হচ্ছে 243 ধারা থেকে, এটা হলো দণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত 243 ধারা, এবং সেশন জজ বা অর্থাৎ দায়রা জজ দণ্ড দেয় 265 ধারাতে। চা দণ্ড সারা আরি আমার, সার দেওয়া হচ্ছে সাক্ষ্য গ্রহণ। তো সাক্ষ্য গ্রহণ হচ্ছে দায়রা জজ সাক্ষ্য গ্রহণ করে 265 থেকে
265 জি পর্যন্ত, 265 এফ থেকে 265 জি ধারা পর্যন্ত। তারপরে সারা আরিয়ামার, রাতে হচ্ছে রায় ঘোষণা, এটা হলো 265 266 ধারাতে রায় ঘোষণা করে দায়রা জজ। আর সারা আরিয়ামার, আতে হচ্ছে আপিল, আপিল হচ্ছে 407 408 এবং 410 ধারা। আর বাদী আপিল করে 417 এবং 417 এ ধারা। আরিয়ামার রিতে রিভিশন করে 439 থেকে 439 এ ধারা, অর্থাৎ 439 হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা, আর 439 এ ধারাতে দায়রা জজের রিভিশন ক্ষমতা। তো যদি আমরা এটা মনে রাখি, মাসে হুঁশ নেই পত্রিকার কোনো অব্যাহতি চায় চা দণ্ড সারা আরিয়ামার, তো এটার মধ্যে ফৌজদারি কার্যবিধির যে ধাপ, এই ধাপগুলি সম্পর্কে আলোচনা করা আছে। এখন দেখব সেটা হচ্ছে যে দণ্ডবিধি। তো দণ্ডবিধি মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে বেবি দেশ বেবি। তো বেতে হচ্ছে বেশি বিষয় আলোচনা। আমরা জানি যে দণ্ডবিধিতে 5টা পর্ব আছে। সেই 5টা পর্বের মধ্যে বেবি দেশ বেবি, সেই 5টা পর্বের মধ্যে 5টা পর্ব বেবি দেশ বেবি, এই সূত্রটার মধ্যে এই 5টা পর্ব আছে। তো প্রথম পর্ব মানে বেসিক বিষয় আলোচনা, যেটা আছে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত, এবং এটার অধ্যায় আছে 1 থেকে 5 এ ধারা, এ অধ্যায়। আর দ্বিতীয়ত হচ্ছে বেবি, দ্বিতীয় পর্ব হচ্ছে বি, মানে বেতে হচ্ছে বেশি বিষয় আলোচনা, যেটা হচ্ছে 120 থেকে 1 থেকে 120 বি, এটা হচ্ছে 1 থেকে 5 এ অধ্যায় পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব বিবিধ অপরাধ, এটা আছে 121 থেকে 298 ধারা। এটার অধ্যায় হলো 6ষ্ঠ অধ্যায় থেকে 15তম অধ্যায় পর্যন্ত। আর তৃতীয় পর্ব বেবি দেশ বেবি, দেতে আছে দেহ বা মানব দেহ সংক্রান্ত অপরাধ, সেটা আছে তৃতীয় পর্বে। এটা হলো 299 থেকে 377 ধারা পর্যন্ত, এবং এটার অধ্যায় হলো 16তম অধ্যায়। আর দন্তেশ বেবি দেশ বেবি, দন্তের সাথে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা আছে 4র্থ পর্বে। 4র্থ পর্বে আছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 378 থেকে 462 বি ধারা পর্যন্ত, এটা হচ্ছে 17তম অধ্যায়। এবার পঞ্চম পর্ব হচ্ছে বেবি দেশ বেবি, তাহলে বিতে হচ্ছে বিবিধ অপরাধ সমূহ, এটা আছে 463 থেকে 511 ধারা পর্যন্ত, এবং এটা আছে 18 থেকে 23 অধ্যায়ের মধ্যে। তাহলে এই যে বেবি দেশ বেবি, এই 5টা পর্ব এবং 1 থেকে 511 ধারা আমরা সহজ এবং ইজিলি মনে রাখতে পারবো। এবার সাক্ষ্য আইন 1872, এখানে বলা আছে কি দাপট, কিতে হচ্ছে কেসের দ্বারা প্রমাণ করতে হবে, এটা 1 থেকে 55 ধারা, এবং অর্থাৎ কি প্রমাণ করতে হবে, এটা 1 থেকে 3টা খণ্ড। সাক্ষ্য আইন 1872 3টা খণ্ড আছে। সে কি দাপট, যদি আমরা মনে রাখি, তাহলে এই 3টে খণ্ড আমরা ইজিলি মনে রাখতে পারবো। সেটা হচ্ছে যে কি, মানে কি প্রমাণ করতে হবে, এটা আছে 1 থেকে সাক্ষ্য আইনের 1 থেকে 55 ধারার মধ্যে। এবং কি দাতে হচ্ছে কিসের দ্বারা প্রমাণ করতে হবে, এটা হলো কিসের দ্বারা প্রমাণ করতে হবে, মানে কি প্রমাণ করতে হবে, প্রথম খণ্ড। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে কিসের দ্বারা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটা হচ্ছে 56 থেকে 100 ধারা পর্যন্ত। আর তৃতীয় খণ্ড হচ্ছে কিভাবে প্রমাণ করতে হবে, কি দাপট, মানে কি প্রমাণ করতে হবে, কি দ্বারা প্রমাণ করতে হবে, এবং পদ্ধতি, মানে কোন পদ্ধতি বা কীভাবে প্রমাণ করতে হবে, সেটা আছে 101 থেকে 167 ধারার মধ্যে। তাহলে কি দাপট যদি আমরা মনে রাখি, তাহলে সাক্ষ্য আইনের 1 থেকে 167টা ধারা আমরা ইজিলি মনে রাখতে পারি, যে কি প্রমাণ করতে হবে। 1 থেকে 55 ধারা, এটা প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড হচ্ছে যে কেসের দ্বারা প্রমাণ করতে হবে, এটা হলো 56 থেকে 100 ধারা, এবং কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে, তৃতীয় খণ্ড, এটা হচ্ছে 101 থেকে 167টা ধারা। সেই সঙ্গে আমরা যদি সাক্ষ্য আইনের এটা পড়ি, সাক্ষ্য আইনের ধারাগুলো মনে রাখার জন্য সহজ একটা কৌশল হচ্ছে যে পিআর সাহেব প্রমাণ, এটা মাইনাস করেন ওডিএ স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার, এবং এটাও মাইনাস। তো পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক আলোচনা, যেটা হচ্ছে 1 থেকে 4 ধারা।
এটা আছে প্রথম অধ্যায়। আমরা জানি যে সাক্ষ্য আইনের 11টা অধ্যায় আছে। এই 11টা অধ্যায় কোন ধারায় কি কোন অধ্যায়ে কোন ধারা আছে সেটা হচ্ছে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডাব্লিউ পদ্ধতির বিচার। তাহলে পিতে হচ্ছে মানে প্রথম অধ্যায়ে পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক আলোচনা, এটা আছে 1 থেকে 4 ধারা, এটা প্রথম অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায় আছে পিআর, আর তো হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট মানে ঘটনার প্রাসঙ্গিকতা, এটা আছে 5 থেকে 55 ধারা, এটা হলো দ্বিতীয় অধ্যায়। এবার প্রমাণ মানে প্রমাণ করা প্রয়োজন নাই হচ্ছে তৃতীয় অধ্যায় বিষয়, সেটা হলো 56 থেকে 58 ধারা, যেটাকে আমরা প্রমাণ করা প্রয়োজনে যেটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ, এটা হলো 56 থেকে 58 ধারা। চতুর্থ অধ্যায় আছে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার। তো ওতে হচ্ছে ওরাল এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য। এই মৌখিক সাক্ষ্য হচ্ছে চতুর্থ অধ্যায়ের ব্যাপার, এবং এই চতুর্থ অধ্যায় আছে 59 থেকে 60 ধারা। আর ওডি স্কোয়ার মানে তো দুটো ডি আছে। তো পঞ্চম অধ্যায় আছে ডি, ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য, যেটা আছে 61 থেকে 90 ধারার মধ্যে। এবার হলো ষষ্ঠ অধ্যায় ওডি স্কোয়ার মানে ডিতে হচ্ছে এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে ওডি স্কোয়ার ডিতে হচ্ছে এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা আছে ষষ্ঠ অধ্যায়ে, এটা আছে 91 থেকে 100 ধারার মধ্যে। এবং বিইডাব্লিউ পদ্ধতির বিচার, বিতে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, যেটা হলো সপ্তম অধ্যায়ের সাক্ষ্য আইনের সপ্তম অধ্যায় আছে বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়ভার, যেটা আছে 101 থেকে 114 ধারার মধ্যে। এবার হচ্ছে ইতে হচ্ছে স্টেবল হচ্ছে অষ্টম অধ্যায়ের ব্যাপার বা স্বকার্যজনিত বাধা, যেটা আছে 115 থেকে 117 ধারার মধ্যে। তারপর ডাব্লু পদ্ধতির বিচার, ডাব্লুতে হচ্ছে উইটনেস মানে সাক্ষী, এটা আছে নবম অধ্যায়ে, এটা হচ্ছে 118 থেকে 134 ধারাতে। অর্থাৎ আমরা জানি যে 118 ধারায় বোবা সাক্ষী মানে সাক্ষীর যোগ্যতা, 119 ধারায় আছে বোবা সাক্ষী এবং 134 ধারায় আছে সাক্ষীর সংখ্যা। এগুলো হচ্ছে নবম অধ্যায়ের ব্যাপার। দশম অধ্যায় পদ্ধতি, বিইডাব্লিউ পদ্ধতির বিচার। পদ্ধতি হচ্ছে দশম অধ্যায় মানে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, এটা আছে 135 থেকে 166 ধারাতে। অর্থাৎ সাক্ষ্য গ্রহণের পদ্ধতি কীরকম হবে সেটা আছে 135 থেকে 166 ধারার মধ্যে, এটা হলো দশম অধ্যায়ের বিষয়। পদ্ধতির বিচার মানে বিচার করার প্রয়োজন নেই, এটা হচ্ছে নো নিউ ট্রায়াল অর্থাৎ নতুন করে বিচার হবে না, এটা আছে 167 ধারাতে এবং এটা হচ্ছে 11তম অধ্যায়। তাহলে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডাব্লিউ পদ্ধতির বিচার, যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা ইজিলি 11টা অধ্যায় সাক্ষ্য আইনের 11টা অধ্যায় এবং 1 থেকে 167 ধারা মনে রাখতে পারবো। যেমন পিতে প্রিলিমিনারি বা প্রাথমিক আলোচনা 1 থেকে 4 ধারা প্রথম অধ্যায়, আর তো রেলিভেন্সি অফ ফ্যাক্ট ঘটনার প্রাসঙ্গিকতা 5 থেকে 55 ধারা, এটা দ্বিতীয় অধ্যায়। প্রমাণ করার প্রয়োজন নেই 56 থেকে 58 ধারা, যেটা তৃতীয় অধ্যায়ে রয়েছে। তার ওডি স্কোয়ার ওতে হচ্ছে ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য 59 থেকে 60 ধারা, এবং ডিতে হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক সাক্ষ্য 61 থেকে 90 ধারা, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে। আর ডিতে হচ্ছে এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, যেটা 91 থেকে 100 ধারা, এটা আছে ষষ্ঠ অধ্যায়ে। আর বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়ভার আছে সপ্তম অধ্যায়ে, এটা হলো 101 থেকে 114 ধারা। এবং বিইডাব্লিউ পদ্ধতির বিচার, বিইতে হচ্ছে স্টেবল বা স্বকার্যজনিত বাধা, যেটা আছে 115 থেকে 117 ধারা, এটা অষ্টম অধ্যায়ের বিষয়। আর ডাব্লিউতে হচ্ছে উইটনেস সাক্ষী, এটা 118 থেকে 134 ধারা বিষয়, এটা আছে নবম অধ্যায়ে। আর পদ্ধতি সাক্ষ্য গ্রহণের পদ্ধতি 135 থেকে 166 ধারা, এটা হলো দশম অধ্যায়ের ব্যাপার। বিচার নো নিউ ট্রায়াল অর্থাৎ নতুন করে বিচার হবে না, এটা আছে 167 ধারায়, একটা ধারা এবং একটা অধ্যায়, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 11তম অধ্যায়। এবার আমরা দেখব যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট পড়তে আরসি খায়, ডক্টর জিআইপি তা দেখে হাসে। তো পিয়ার সাহেব এসআর অ্যাক্ট পড়তে আরসি খায়, ডক্টর
মানে ডিয়ার ডক্টর, জিআইপি তা দেখে হাসে। যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি এই 10টা অধ্যায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10টা অধ্যায় মনে রাখতে পারবো। তো সেটা হচ্ছে যে পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 7 ধারা, এটার কোনো অধ্যায় নাই। এবং আর তো হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, মানে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা আছে 8 থেকে 11 ধারা, এটা আছে প্রথম অধ্যায়। আর এসআর মানে হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটা হলো 12 থেকে 30 ধারা, এটা আছে দ্বিতীয় অধ্যায়। আর এসআর অ্যাক্ট, তাহলে তাহলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, 12 থেকে 30 ধারা, এটা হলো দ্বিতীয় অধ্যায়। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর মানে আর তো হলো রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে দলিল সংশোধন, যেটা আছে 31 থেকে 34 ধারাতে, এটা হলো তৃতীয় অধ্যায়ে। তো অ্যাক্ট পড়তে আর্ট শিখায়। আর তো আছে রেসিসিশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি রদ বা বাতিল, এটা আছে 35 থেকে 38 ধারাতে, এটা হলো চতুর্থ অধ্যায়ের বিষয়। তারপর সিতে হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে দলিল বাতিল, যেটা আছে 39 থেকে 41 ধারাতে, এটা হলো পঞ্চম অধ্যায়। এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় ডি, মানে ডক্টর। দ্বিতীয় হচ্ছে ডক্টর, মানে ডিক্লারেটরি ডিগ্রি বা সুট, মানে ঘোষণামূলক ডিগ্রি বা মোকদ্দমা, এটা আছে 42 থেকে 43 ধারাতে, এটা হলো ষষ্ঠ অধ্যায়। আর ডক্টর আরতে রিসিভার, মানে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে তত্ত্বাবধায়ক নিয়োগ, এটা আছে 40 ধারাতে, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের ব্যাপার। তো ডক্টর জিআইপি তাদেরকে হাসে। জিতে হচ্ছে গভর্নমেন্ট ডিউটিস, মানে সরকারের দায়িত্ব কর্তব্য সমূহ, যেটা আছে 45 থেকে 51 ধারাতে, এই ধারাটা বাতিল করা আছে, এটা হলো অষ্টম অধ্যায়। জিআইপি আইতে হচ্ছে ইনজাংশন জেনারেলি, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা। ইনজাংশন জেনারেলি মানে অর্থাৎ ইনজাংশন সম্পর্কে বলা আছে 52 থেকে 53 ধারাতে, সেটা হচ্ছে নবম অধ্যায়ের বিষয়। এবং ডক্টর জিআইপি পিতে হচ্ছে পার্মানেন্ট বা প্রিপিচুয়াল ইনজাংশন, মানে যেটা আছে 14 থেকে 57 ধারাতে, এটা আছে দশম অধ্যায়ে। তাহলে পিয়াস সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর্ট শিখায়, ডক্টর জিআইপি এসআর অ্যাক্ট পড়তে আর্ট শিখায়, ডক্টর জিআইপি তাদেরকে হাসে। তাহলে পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক আলোচনা 1 থেকে 7 ধারা, এটার কোনো অধ্যায় নাই। প্রথম অধ্যায় আছে আর রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, মানে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, 8 থেকে 11 ধারা, এটা আছে প্রথম অধ্যায়। সাহেব এসআর হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটা আছে 12 থেকে 30 ধারা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তা আর তো হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন, এটা আছে 31 থেকে 34 ধারা, এটা তৃতীয় অধ্যায়। আর তো হচ্ছে রেসিসিশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি রদ বা বাতিল, এটা আছে 35 থেকে 38 ধারাতে, এটা হলো চতুর্থ অধ্যায়। আর সিতে হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল, 39 থেকে 41 ধারা, এটা আছে পঞ্চম অধ্যায়ে। আর ডক্টর ডিক্লারেটরি ডিগ্রি বা সুট, ঘোষণামূলক ডিগ্রি বা মোকদ্দমা, 42 থেকে 43 ধারা, এটা আছে ষষ্ঠ অধ্যায়ে। ডক্টর আর তো হচ্ছে রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, যেটা আছে তত্ত্বাবধায়ক নিয়োগ, এটা আছে 40 ধারাতে, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে। এবং গত আছে গভর্নমেন্ট ডিউটি বা সরকার দায়িত্ব কর্তব্য সমূহ, 45 থেকে 51 ধারা, এটা অষ্টম অধ্যায়ে, এই অধ্যায়টা বাতিল। নবম অধ্যায় জিআইপি আইতে হচ্ছে ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটা 52 থেকে 53 ধারাতে, এটা আছে নবম অধ্যায়ে। এবং জিআইপিতে হচ্ছে পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন, যেটা আছে 14 থেকে 57, স্থায়ী নিষেধাজ্ঞা, যেটা আছে 14 থেকে 57 ধারায়, এবং এটা হচ্ছে দশম অধ্যায়। এখন দেখব যে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করার পরে যে তামাদি আইন 1908-এর যে সূত্র আছে, প্রমা গণনা করে মাস। তাহলে এই প্রমা গণনা করে মাস, এই সূত্রের মধ্যে আছে 29টা ধারা এবং 1 থেকে 130 অনুচ্ছেদ আছে। তাহলে প্রমা গণনা করা মাস, তামাদি আইন 1 থেকে 29টা ধারা আছে, এবং এটা পঞ্চম 5টা অধ্যায় আছে। তাহলে প্রথম হচ্ছে প্রাথমিক বিষয়, এটা আছে 1 থেকে 2 ধারা, এটা হলো প্রথম অধ্যায় আছে। আর মাত্র হচ্ছে মামলা, আপিল ও দরখাস্ত তামাদি, এটা হচ্ছে 3 থেকে 11 ধারা,
এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আর গণনা, প্রমা গণনা করে মাস, তো গণনা মানে তামাদির সময় গণনা বা হিসাব, এটা আছে 12 থেকে 25 ধারার মধ্যে, এটা হলো তৃতীয় অধ্যায়। মাতে হচ্ছে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা 26 থেকে 28 ধারা, এটা আছে চতুর্থ অধ্যায়। তারপর দন্তসের সংরক্ষণ ও রহিত, এটা আছে 29 থেকে 32 ধারাতে, এটা হলো পঞ্চম অধ্যায়। তাহলে মোট অধ্যায় আছে 5টি এবং ধারা আছে 32টি, তার মধ্যে 3টে ধারা 30, 31, 32 ধারা ওমিটেড অর্থাৎ বাতিল হয়েছে বা রহিত করা হয়েছে। তাহলে প্রমা গণনা করে মাস, তো প্রথম হচ্ছে প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা, মাত হচ্ছে মামলা আপিল ও দরখাস্ত তামাদি 3 থেকে 11 ধারা, গণনা করে মাস, গণনা হচ্ছে তামাদির সময় গণনা হিসাব 12 থেকে 25 ধারা, মাত হচ্ছে মামলা দখল বলে মালিকানা সত্ত্ব লাভ 26 থেকে 28 ধারা, দ্বন্দ্ব সংরক্ষণ ও রহিত 29 থেকে 32 ধারা, 29 থেকে 32 ধারা। তো 19 সমূহ মা আদর করে, তো মাতে প্রথম তফসিল, মাতে হচ্ছে মামলার তামাদি, এটা হচ্ছে 1 থেকে 149 অনুচ্ছেদ, এটা হচ্ছে প্রথম তফসিল। আর দ্বিতীয় তফসিল হচ্ছে আদর করে, আতে হচ্ছে আপিল দায়ের তামাদি, এটা হচ্ছে 150 থেকে 157 ধারা। আমরা জানি যে দেওয়ানি এবং ফৌজদারি কাজের ভিত্তিতে শুধু আপিল দায়ের করা যায়, এটা আছে তামাদি 152, 150 থেকে 157 অনুচ্ছেদের মধ্যে এই বিষয়টা আছে। এবং দর মানে দরখাস্ত দায়ের, দরতে হচ্ছে দরখাস্ত দায়ের, মা আদর করে দরখাস্ত দায়ের, তৃতীয় তফসিল আছে দরখাস্ত দায়ের, এটা আছে 158 থেকে 183 অনুচ্ছেদের মধ্যে। তো যদি এই কটা বিষয়ে যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের বার কাউন্সিল পরীক্ষা দেওয়া একটু সহজ হয়ে যাবে এবং আমরা ইজিলি বার কাউন্সিল পরীক্ষায় যদি ধারা স্পেসিফিকভাবে মনে না থাকে, তাহলে আমরা এগুলো অধ্যায় এবং পর্ব এবং খণ্ডগুলো দিয়ে মোটামুটি একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এবং সেই হিসেবে আমরা পরীক্ষা দিতে পারবো। আমি আশা করি আপনাদের এই সূত্রগুলো এবং এই বিষয়গুলো মনে থাকবে। এবং এরপরে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বইতে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।